দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খাল খনন সহ সিলেট সিটির মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। গত 15 বছরে তদবির নির্ভর হয়ে পড়েছে সব নিয়োগ। ক্ষোভ স্থানীয় সরকার মন্ত্রীর। রাজনৈতিক দল নিষিদ্ধের আইন নিয়ে চিন্তিত নয় বিএনপি, বললেন নজরুল ইসলাম খান। দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে তদবির ছাড়া কোনো কাজ হবে না। জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলের গণমিছিল। সংসদে গণভোটের সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে যাবে, মন্তব্য গোলাম পরওয়ারের। 4 জেলার হাওর অঞ্চলে পানি নিচ্ছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দ্বিগুণ মজুরিতেও মিলছে না শ্রমিক। বিকেলে ঘণ্টাখানেকের বৃষ্টিতে ফের তলিয়েছে চট্টগ্রাম। হঠাৎ থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী। অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলছে পুলিশ। গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তুলে আনতে নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু। দেশের অ্যাম্বাসেডর হবেন প্রত্যেকে, আশা তারেক রহমানের। যুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না যুক্তরাষ্ট্র, মন্তব্য ট্রাম্পের। মানা হবে না ইরানের কোনো শর্ত। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টায় আলোচনায় বাধা, বলছে তেহরান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের বলেন সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওর অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি।
প্রধানমন্ত্রী জানান দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই 12 লক্ষ কৃষকের 10,000 টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 1.5 দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিএনপিপন্থী পেশাজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগঠন জিয়া পরিষদ, যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছে, সেই সংগঠনের চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী পেশাজীবীদের কর্মস্থলে দলবাজি না করার পরামর্শ দেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান রাষ্ট্রের অভ্যন্তরে তদবির নির্ভর কর্মকাণ্ডের। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি এবং বাংলাদেশে নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়ার কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন? মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। জিয়াউর রহমানের হাত ধরে দেশের প্রথম সংস্কারের ধারা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ডক্টর আলী রিয়াজ রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে ফেলার চেষ্টা করা হলো। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। কথা বলেন সম্প্রতি পাশ হওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে। বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এ সময় তিনি বলেন বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজানোর কাজ দ্রুতই শুরু হবে, শীঘ্রই হবে বিএনপির কাউন্সিল। ধন্যবাদ আপনাদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য সহনীয় করার দাবিতে বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্য জোট। ভোলায় মিছিল বের করে জোটের নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের নতুন বাজার বোর্ডিং মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় দেশের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান জোটের কর্মীরা। নাটোরে গণমিছিল সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য জোট। শহরের কানাইখালী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশেহারা। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। সম্মানিত নাটোরবাসী, যারা দেখেছেন একই দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ 0 পয়েন্ট মোড়ে সমাবেশ করেন 11 দলীয় ঐক্যের সমর্থকরা। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। রাজবাড়ীতেও সমাবেশ বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তারা বলেন, সরকারের জুলাই সনদ বাস্তবায়ন করার কথা থাকলেও তারা টালবাহানা করছে। দাবি না মানলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়ে বিএনপির পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোল চত্বরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও মিছিল হয়। বাজার পরিস্থিতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন তারা। টাঙ্গাইলে গণমিছিল করেছে 11 দলীয় ঐক্য জোট। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। পরে মিছিল বের করেন জোটের সমর্থকরা। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার খুব বিপদে আছে। দেশে নানা ধরনের সংকট তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধানও তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোটে হ্যার পক্ষে রায় দিয়েছিল। তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওর অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে, সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আশঙ্কার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরের যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি আরও প্রকট রূপ ধারণ করতে পারে। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। পুরা হাওরে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতাম পারি না, বিরাট অসুবিধা লাগতেছে। জমির মধ্যে খুব পানি, এভাবে তো কাটতে বেচারা, তো আমাদের কোনো উপায় নাই। এতটুকু পারতেছি, আমরা কাটতেছি, যদি না করি এতটুকু, তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে 57% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষক কৃষানীরা।
ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে গা যা ওই আনা হয়েছে এখন আর বৃষ্টি লেগে আর বাগাইতে হয় না রোদের কারণে ধানের মধ্যে সে গেরাইতেছে কেতো নষ্ট ফলাতাইও নষ্ট আমলা বলতে একদমই পাওয়া যেতেছে না, কৃষক একবারে পাগলের মতো। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। বিকেলে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তকের মোড়, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষেরা। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় ভুক্তভোগীদের। সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় বিকল হয়ে পড়ে ছোট বড় যানবাহন। বৃষ্টি থেমে গেলে ঘণ্টাখানেক পর নেমে যায় পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দীর্ঘ সময় ধরে নগরীর বেশিরভাগ খাল খননের পাশাপাশি চলছে নালা নর্দমার সংস্কার কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে দাবি ভুক্তভোগীদের। খাল খনন কর্মসূচি ও নর্দমা পরিষ্কারের ফলে এবার জলাবদ্ধতা 70% কমবে দাবি সংশ্লিষ্টদের। সেটা প্রতি বছরই হচ্ছে, মেয়র আসতেছে, মেয়র যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার মেয়র সাহেবের। যখন বৃষ্টি পড়বে পানি তো থাকবে, এটা তো স্বাভাবিক। ওই যে কনস্ট্রাকশন শিলফাইড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রয়ে গেছে, যার কারণে পানি প্রবাহ একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো এইটা তারপরে আজকে আমি দেখেছি উইদিন 1 আওয়ার, আমি 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে কিন্তু পানি নেমে গেছে। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি, ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হলেও পুলিশ বলছে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি। পুরনোদের নাম ভাঙিয়েই অপতৎপরতা বা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে। কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এমন দাবি করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিটন হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেফতার করা হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক কিংবা দেশের বাইরে। 2024-এর 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটন সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী। এরপর থেকেই আবারও শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধ। গত বছরের 10 নভেম্বর শীর্ষ সন্ত্রাসী ইমনের এক সময়কার সহযোগী মামুনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনকে। এই খুনের নেপথ্যে উঠে আসে আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনারের দাবি নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি। আগে যারা ছিল তাদের নাম ভাঙিয়ে চলছে সন্ত্রাস। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা আছে গোয়েন্দা নজরদারিতে। প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে তাদের তালিকা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে। পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্যপত্র হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি।
সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীর। যে কোনো কারণে এই ইনফরমেশনটা গোপন রাখা দরকার, আপনি সেটা দিয়েন, সেটা আমরা গোপনীয়ভাবে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুজব প্রতিরোধ, অপতথ্য বন্ধ করতে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন সহ স্থানীয় প্রশাসনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে ডিসিদের পাঠানো 498টি প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। দিক নির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে। বিএনপি নেতৃত্বের নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো হতে যাচ্ছে ডিসি সম্মেলন। সচিবালয়ে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মাঠ প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সারা দেশ থেকে বিভাগীয় কমিশনার ও ডিসিরা 1729টি প্রস্তাব পাঠিয়েছিল। এর মধ্য থেকে সম্মেলনে আলোচনা হবে 498টি প্রস্তাব নিয়ে। এর মধ্যে রয়েছে কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিপি ও এজিপি নিয়োগের প্রস্তাব। ডিসিরা জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন, সরকারি মাধ্যমে হজযাত্রী পাঠানোর সংখ্যা 25 ভাগ করা সহ কৃষি ও ভূমি সংক্রান্ত প্রস্তাবও দিয়েছেন। একটা কার্ডের জন্য একটা মানুষের তথ্য সংগ্রহ করা, সেটা সরকারের বিভিন্ন অঙ্গ থেকে নিয়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কাজগুলো হচ্ছে। তো এটা প্রত্যেকটা একটা ছোট্ট পাইলট ডেমনস্ট্রেশন হয়ে গেছে। এগুলোতে প্রত্যেকেরই অবজারভেশন আছে, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি পাওয়া যাচ্ছে, যেগুলো কিভাবে কারেকশন করে আমরা আগে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেকটা সেক্টরই ডিটেইলড আলাপ আলোচনা হবে বলে আমরা আশা করছি। 5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মিরপুর বিভাগ। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার জানান, কার্যালয়ের কর্মকর্তারা এই ঘটনায় জড়িত। অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরকা পরে শুক্রবার ভোর 5টায় আগুন দেয় স্টোর রুমে। এ সময় রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে পুড়ে যায় 202টি ল্যাপটপ। এছাড়া উধাও আরও 83টি। আগুনের ঘটনায় আসমাউলের সাথে জড়িত আরও 2 কর্মচারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা যখন নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায়, এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টাও সে জানায়। এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায়, এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশু মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 17 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 83 জন। রাজশাহী মেডিকেলে হামা উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 4 জন। বর্তমানে চিকিৎসাধীন 131 জন রোগী। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও প্রতিদিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দা রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে অপতথ্যকে প্রতিহত করা সম্ভব বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য আমাদের করণীয় শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। গণমাধ্যমে জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে পারে, তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ, এমনটি জানান জহিরুদ্দিন স্বপন। তবে তথ্য সরবরাহের চেয়েও সঠিক তথ্য সরবরাহই এখন বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও অংশীজনদের সহযোগিতায় মুক্ত এবং দায়িত্বশীল গণমাধ্যম তৈরি সম্ভব বলেও জানান তথ্যমন্ত্রী। যেই রাজনৈতিক প্রক্রিয়া গণমাধ্যমের এই বিশালতা, গণমাধ্যমের এই ব্যাপক ক্ষমতা এবং গণমাধ্যমের এই ব্যাপক ভূমিকাকে অনুধাবন না করে, তাকে পৃষ্ঠপোষকতা না করে, সেই সমস্ত দেশ, সেই সমস্ত রাষ্ট্র, সেই সমস্ত রাজনীতি অথবা সেই সমস্ত সরকার প্রধানের কি পরিণত হয়, সেই ইতিহাস তুলে আমি আর সময় নষ্ট করতে চাই না। 2026-এর নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো।
এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না গেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ত। জামায়াতের রাজনীতি দেশে যত শক্তিশালী হবে, আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা তত প্রকট হবে বলেও জানান তিনি। বলেন, বর্তমান রাজনীতিতে বিএনপি ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ এখনো তৈরি হয়নি। এ সময় ঢালাওভাবে সরকারের সব কাজের বিরোধিতা না করে গঠনমূলক কাজে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান নুরুল হক নূর। 26-এ যে নির্বাচন হলো, এই নির্বাচনে যদি বিএনপি ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যেত, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তো। বাংলাদেশের জিওপলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, ৭১-এর পর গণতন্ত্র থেকে বেরিয়ে নেতারা বারবার ভুল করেছে, তবে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দিতে ভুল করেনি। গণতন্ত্র থেকে বেরিয়ে যাওয়ায় হাসিনা সরকারকেও জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে সরিয়ে দিয়েছে। আর জুলাই যোদ্ধাদের অর্জনের উপর ভিত্তি করেই 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। যখন আমাদের অনেক নেতা স্বাধীনতার পরে ভুল করেছে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, অথবা অতি ক্ষমতাবান, অতি শক্তিশালী হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে তাদের সেই ভুলকে সংশোধন করে দিয়েছে। এবং ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গণতন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্যই জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান। বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। শুধু রাস্তা দখলমুক্ত করাই নয়, হকারদের শৃঙ্খলায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। হকারদের জন্য সড়কে যানজট ও পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম। সকালে রাজধানীর বাসাবোর হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রশাসক বলে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে বসা এবং চাঁদাবাজি বন্ধে হকারদের QR কোড সম্বলিত ID কার্ড দেওয়া হচ্ছে। আব্দুল সালাম বলেন, হকাররা দুপুর 2টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। কিছু রাস্তায় বসবে শুক্র ও শনিবার। এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। মাঠ সংস্কার থেকে শুরু করে খালের দখল উচ্ছেদ সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কার্ড দিয়েছি, কিছু রাস্তা আমরা দিয়েছি শনিবার এবং শুক্রবার তারা বসবে, আর 2-1টা রাস্তা আছে যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। কাজে আমরা ভাগ করে দিয়েছি, কোথাও জনগণের অসুবিধা হবে না, গাড়ি চলাচলের অসুবিধা হবে না, যাত্রীদেরও অসুবিধা হবে না। যে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ সুবিধা এবং অন্যান্য যেমন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, খালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের এখানে আমাদের এই খালগুলির মান্ডা এবং জিরানি যে খালগুলি রয়েছে সেগুলিকে উদ্ধার করে এগুলির দুপাশে ওয়াকওয়ের মাধ্যমে নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 1টা নাগাদ বড় কুমিরা বাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মার্ট নামে ভাঙাড়ির দোকানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মূলত লোহা কাটা ও ওয়েল্ডিং এর জন্য আনা অক্সিজেন গ্যাস সিলিন্ডার নসিমন থেকে নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নসিমন চালক মোহাম্মদ আরমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন দোকান মালিক কামাল হোসেন ও তার ভাতিজা হেলাল হোসেন। গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। অবশেষে পর্দা উঠল প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস 2026-এর। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে বোতাম শেপে এর লোগো ও ট্রফি উন্মোচন করেন। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। সারা দেশের প্রতিটি কোনায় এই ট্যালেন্ট হান্ট সফল হলে এশিয়ায় আধিপত্য দেখাবে বাংলাদেশ, বিশ্বাস সকলের। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্কুলের ছাত্রছাত্রী খেলোয়াড়দের উপস্থিতিতে গ্যালারি হাউসফুল। বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী সহ পুরো স্টেডিয়াম। আপাতত 8টি খেলা নতুন কুড়িতে অন্তর্ভুক্ত করা হলেও আগামীতে তা বাড়বে। ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। পারবে? কে? তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। 300 ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়ার মধ্যে দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল। এবার নতুন কুড়ির মাধ্যমে সারা দেশের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেই স্বপ্নের বিস্তৃতি পেল, যার শুরুটা হলো এই সিলেটে। আমাদের নির্বাচনী স্লোগান ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই অঙ্গীকার ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রিয়া ভাতা, ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। প্রতিভাবানদের বাছাই প্রক্রিয়া সুষ্ঠু না হলে হারিয়ে যেতে পারে তৃণমূলের খেলোয়াড়রা। আমার যেটা মনে হয় যে বর্তমান যুগে দাবাটা কিন্তু দিনকে দিন জনপ্রিয়তা পাচ্ছে অনলাইনে খেলাগুলো দেখার সুযোগের জন্য। তো যখন বাছাই প্রক্রিয়া খেলাগুলো হবে সেটা যদি আমাদেরকে অনলাইনে দেখানোর সুযোগ হয় তাহলে আমার মনে হয় এটা আরও বেশি পপুলারিটি পাবে। প্রতিটা উপজেলা পর্যায়ে নতুন করে স্পোর্টস একাডেমি তৈরি হোক, তারপর আস্তে আস্তে আমরা যারা অনেক অতি ক্ষুদ্র এলাকা থেকে উঠে এসেছি তাদের জন্য বিশেষ করে তারা প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, তারা আস্তে আস্তে ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করবে। দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সংস্কৃতি অঙ্গনে নতুন করে যে আলোড়ন করেছিল সবার বিশ্বাস, নতুন এই আয়োজন বদলে দেবে দেশের স্পোর্টস। 2টি পাতা 1টি কুড়ির দেশ এই সিলেট। পুণ্যভূমি সিলেটে প্রস্ফুটিত হলো নতুন একটা কুড়ি। প্রতিভা অন্বেষণ কার্যক্রম সফল হলে বাংলাদেশ নিঃসন্দেহে আগামী বছরগুলোতে ক্রীড়াঙ্গনে বিশ্বে শাসন করবে। সিলেট জেলা স্টেডিয়াম থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, সিলেট। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দেয়া সবশেষ প্রস্তাব নিয়ে অসন্তোষ জানান তিনি। বলেন তারা এমন কিছু চাইছে না যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মুজতবা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি। তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়বো না, যাতে 3 বছর পর আবার একই সমস্যার সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে, সামনে দুটি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা, কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল সহ প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা প্রচলিত নয়। রক্তক্ষয়ী প্রেক্ষাপটে তাদের সাথে আমাদের অবিশ্বাসের দেয়াল রয়েছে বলার সুযোগও নেই, কারণ বিশ্বাসের জায়গাটিই নেই। মার্কিন পক্ষের সমস্যা হলো তারা কূটনৈতিক প্রক্রিয়া জুড়ে নিজেদের সর্বোচ্চ দাবিগুলো চাপিয়ে দিতে চায় এবং অন্য পক্ষকে তা মেনে নিতে বাধ্য করতে চায়। বাংলাদেশ দল কোনো আক্ষেপ নেই লিটন দাসের নিচের দিকের ব্যাটারদের থেকে সাপোর্ট না পেলে ম্যাচ জেতা কঠিন বলছেন টাইগার অধিনায়ক। সাদা বলে ক্রিকেটে উন্নতি করতে হলে এই ঘাটতি পূরণের বিকল্প নেই নিউজিল্যান্ডের কাছে হারের পর, এমনটাই ভাবনা এলকেডির। নাই এটা নেই, আপনিও ছেড়ে দেন, ওটা আমরা ছেড়ে দিয়েছি, আপনি যত ছাড়বেন তাড়াতাড়ি খুবই ভালো। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর আক্ষেপ করতে চান না টাইগার অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20তে শেষ 24 বলে 20 রান 6 উইকেট, এমন অবস্থার পর না চাইলেও যে লিটন দাসের আক্ষেপ আর হতাশা ব্যাটিং নিয়ে, বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে নেই দলের হাল ধরার মতো নির্ভরযোগ্য কোনো ব্যাটার। অধিনায়কের স্পষ্ট বার্তা, নিচের দিক থেকে সাপোর্ট না পেলে ম্যাচে জয় পাওয়া কতটা কঠিন। টি-20তে 5 বোলার ছাড়া যাইতে পারবো না, যদি 9 ব্যাটসম্যান নিয়ে যেতে 3 বোলার নিয়ে খেলা লাগবে। আপনার কাছে যদি সলিউশন থাকে দিতে পারেন আমাদেরকে। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। রিশাদ, শেখ মেহেদি, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে, ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সাথে সিরিজ সমতা, স্বীকৃত বোলিং অলরাউন্ডারদের থেকে ব্যাটিংটা না পেলে সাদা বলের ক্রিকেটে উন্নতি সম্ভব নয় জানালেন লিটন। টি-20 ফরম্যাটটাই এমন, আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা আগেও বললাম যে আমাদের নিচের সারির ব্যাটসম্যানরা যদি আমাদেরকে রান দিতে পারে সেই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। সো যে জিনিসটাই হচ্ছে একটা, যে 2টা সিরিজে আপনারা দেখবেন যে আমাদের 5-6টা উইকেট চলে যাওয়ার পর আমরা শেষের দিকে ব্যাটিংয়ে রান পাইনি। সো এটা ওডিআই ফরম্যাট এবং টি-20 ফরম্যাটও আমার মনে হয় আমাদের যদি হোয়াইট বল ক্রিকেট ডেভেলপ করতে হয় তাহলে আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। অধিনায়কত্বটা উপভোগ করছেন, দল নিয়েও আশাবাদী বাংলাদেশের টি-20 অধিনায়ক। তবে অলরাউন্ড পারফরমেন্স না পাওয়ায় একাদশের অঙ্ক মিলানোটাই যে লিটনের জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরাজয়ে সেই শূন্যতায় যে এখন দৃশ্যপটে। একটু আন্ডার প্রেশারে ছিল, বাট হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আদর্শ কে ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।